তুর্যর মুখে এমন কথা শুনেই শুভার হাসি মিলিয়ে গেল। কি হলো? হাসো, আরেকটু হাসো না, আমি আরেকটু দেখি। শুভা শটাং আর কোনো কথা না বলেই আলমারির কাছে চলে গেল। তারপর তুর্যর জন্য একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে এনে বলল, নিন, এইগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আর আপনার রাজকন্যাকে আমার কোলে দিন, আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দিই, আর এই দুধটাও খাইয়ে দিই। ও বউ, আমি তো তোমার স্বামী, তোমার সামনেই কাপড় চেঞ্জ করি, তাতে ক্ষতি কি? শুভার দিকে বাঁকা করে হেসে বলল তুর্য। ইস, ছি ছি, যান গিয়ে চেঞ্জ করে আসুন। না হলে কিন্তু না আমি আপনার রাজকন্যার জামা চেঞ্জ করব, না কোলে নিব। আপনাকেই সারা রাত এইভাবে কোলে রাখা লাগবে। এই না না, আমি যাচ্ছি, তুমি রাজকন্যাকে নাও একটু, আমি এখনই চেঞ্জ করে আসছি। এই বলেই তিলককে শুভার কোলে দিয়েই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে দিল দৌড়। তুর্যকে এভাবে দৌড়ে যেতে দেখে শুভা হেসে ফেলে। বেশ জব্দ হয়েছে আজকে সাইকোটা। এই বলেই শুভা তিলকের কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিয়ে দুধটা খাইয়ে দিল, তারপর বিছানায় শুইয়ে দিল। তারপর তুর্য শুভা আর তিলকের বড় করা ছবিটার সামনে গিয়ে এক নয়নে ছবিটা দেখতে থাকে। হঠাৎ করেই শুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক ঘষতে থাকে তুর্য। শুভাও কিছু না বলে শুধু তুর্যর স্পর্শ অনুভব করতে লাগলো। বউ, ওভাবে আমাদের ছবিটা তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। কিছু না। হ্যাঁ, সত্যি কিছু না। এই বলেই শুভাকে টান দিয়ে সামনে ঘুরিয়ে ওর কোমর জড়িয়ে ওকে একদম শরীরের সাথে মিশিয়ে নিল। কি করছেন? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি রে বউ, সবসময় জড়িয়ে রাখার জন্য ধরেছি। শুনুন না, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যা জানা আমার অত্যন্ত দরকার। আমি জানি তুমি কি জানতে চাও আমার কাছে, কিন্তু আমি যে এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। খুব দ্রুত তুমি সবটা বুঝতে পারবে। শুধু এইটুকুই যেন, ভালোবাসাই বিশ্বাস জিনিসটা খুব বড়। তুমি যতই মুখে বলো ভালোবাসি না, কিন্তু আমি জানি তুমি আমাকে 3 বছর আগে থেকেই ভালোবেসেছিলে, কিন্তু নিজের মনের কাছে প্রশ্ন করেছো ভালোবাসার মানুষের প্রতি তোমার দায়িত্ব কী, কত দূর যেতে পারবে তুমি তোমার ভালোবাসার জন্য। আমি কিন্তু আমার ভালোবাসার জন্য হাসি মুখে মরতে অবধি পারবো। আর রইল বিশ্বাসের কথা, যখন তুমি বলছিলে তিলক আমার সন্তান না অন্য কারো সন্তান, আমিও পারতাম তোমারই মতো তোমাকে অবিশ্বাস করতে, যেভাবে তুমি করেছিলে আমাকে। কিন্তু আমি তা করিনি, কারণ আমার ভালোবাসার প্রতি আমার যে অটুট বিশ্বাস। আরে, তুমি আমার ভালোবাসার মানুষটা হওয়া সত্ত্বেও আমি তোমার কথা শুনে ভালোবাসায় কলঙ্ক লাগাইনি। আর সেখানে তুমি তো বাইরের। থাক, এসব কথা আর না বলি, তবে একটা কথা যেন, সত্যিটা জেনে সবচেয়ে বেশি ভেঙে পড়বে তুমি। কিন্তু আমি যে। শোভা, তুমি এখনো ছোট, বেশ বোকাশোকা, তুমি বুঝবে না। তবে সত্যিটা তোমাকে বের করতে হবে। খালি এইটুকুই বলবো, মানুষের কথা না শুনে নিজের মনের কথা শোনো। তুর্যর মুখে এই সব কথাগুলো শুনে শুভা গভীর ভাবনায় পড়ে গেল। কি বলল এসব উনি? আমার যে সব কিছু এলোমেলো হয়ে গেল। তার মানে কি উনি সবটা জানে? উনি কি কোনো অন্যায় করেনি? তাহলে ওই ছবিগুলো আর রুদ্র ভাইয়ার কথা, রুদ্র ভাইয়াই বা কেন মিথ্যে বলবে? কি বা লাভ ওনার? না, কিছুই মাথায় ঢুকছে না। এসব ভাবতে ভাবতেই হুট করে তুর্য শুভাকে কোলে তুলে নেয়। কি করছেন? কি করছি? বউকে কোলে তুলছি। এখন আমরা বারান্দায় যাব, তারপর তোমার কোলে শুয়ে চন্দ্রবিলাস করব। এই বলেই তুর্য শুভাকে কোলে নিয়ে সোজা বারান্দায় চলে গেল। তারপর দোলনায় শুভাকে বসিয়ে শুভার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে পড়ে তুর্য। বউ, একটু মাথা নেড়ে দাও তো, আমি একটু তোমার কোলে ঘুমাই। কতদিন তোমার কোলে শুই না, খুব ক্লান্ত বউ আমি। 3টা বছর একটু একটু করে লড়াই করতে করতে দিন শেষে ক্লান্ত শরীরটা তোমার কোলে রাখতে পারিনি। একটু চুলটা নেড়ে দাও না। এই বলেই শুভার শাড়ি আঁকড়ে ধরল। তুমি শো, আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো। এই বলেই শুভা একটু একটু করে তুর্যর চুল নেড়ে দিতে লাগলো, আর তুর্যও এক হাত দিয়ে শুভাকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমালো। সকালে শুভার যখন ঘুম ভাঙে তখন শুভা নিজেকে বিছানায় আবিষ্কার করে। শুভার আর বুঝতে বাকি থাকে না যে তুর্যই ওকে বিছানায় এনেছে।
বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তিলক ওর পাশেই ঘুমিয়ে আছে, কিন্তু অপর পাশে তুর্যকে দেখতে পেল না শোভা। শোভা ব্যস্ত হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। শোভা চুলটা খোঁপা করে জলদি উঠে পড়ে, কারণ শোভা জানে তুর্য রোজ ফ্রাইডেতে একটু বেশি জগিং করে, আর জগিং করে আসার পরপরই ওর ব্ল্যাক কফি প্রয়োজন, এইটা ছাড়াও থাকতে পারে না। তাই আর 1 মিনিটও আগে কিছু না ভেবে শোভা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ তুর্যর আসার প্রায় সময় হয়ে গেছে। দ্রুত ফ্রেশ হয়ে এসেই শোভা আলমারি থেকে তুর্যর কাপড় বের করতে নেয়, অমনি আলমারি থেকে হুড়মুড় করে একটা অ্যালবাম নিচে পড়ে। শোভার এই বিষয়টা দেখে বেশ কৌতূহল হলো, তাই ও ঝুঁকে অ্যালবামটা তুললো, তারপর দেখার জন্য একটু একটু করে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতাই ও দেখলো একটা স্বর্ণের ব্রেসলেট আটকানো। ও ব্রেসলেটটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ গভীরভাবে তাকিয়ে দেখলো। এটা তো বাবার ব্রেসলেট। বাবার ব্রেসলেট তুর্যর কাছে এলো কি করে? এইটা তো বাবা বলেছিল তার একমাত্র জামাইয়ের হাতে তুলে দিবে, কিন্তু রুদ্র ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেয়নি। তাহলে এই ব্রেসলেট ওনার কাছে আসলো কি করে? ও আস্তে আস্তে দ্বিতীয় পাতায় গেল, সেখানে দেখলো একটা পিচ্চি ছেলের ছবি, আর ওই পিচ্চি ছেলেটাকে শোভার বাবা জড়িয়ে ধরে আছে, আর তারই গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আর একজন ঠিক শোভার বাবার বয়সী। কে এই পিচ্চি বাচ্চা? এই বাচ্চাটার চোখগুলো তো একদম তুর্যর মতো। তবে কি এই তুর্য? বাবা কি তাহলে ওনাকে আগে থেকেই চিনে? আর পাশের ওই আঙ্কেলটাই বা কে? এসব আমি কি দেখছি? না না, আমাকে জানতেই হবে এই পিচ্চি ছেলেটাই উনি নাকি। এরপরের পাতা উল্টোতেই শোভা দেখলো ওর বড় মা আর একজন মহিলা, মধ্যেখানে দুটো স্কুল ড্রেস পরা বাচ্চা। এই বাচ্চাটাকেই তো বাবা জড়িয়ে ধরেছিল, এখন এই আন্টিটাও জড়িয়ে ধরে আছে। কে উনি? উনি কি এই বাচ্চাটার মা? আর এই আন্টিটার সাথে বড় মারই বা কি সম্পর্ক? আর বড় মাই বা সেই পিচ্চিটিকে জড়িয়ে ধরে আছে, সে কে? এটা কি রুদ্র ভাইয়া? শোভার মাথায় যেন কিছুই ঢুকছে না। শোভা দ্রুত অপর পেজ বের কর, আর সেখানে যা দেখলো আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল, মা! মায়ের ছবি ওনার কাছে কি করে এলো? আর মায়ের কোলে এই ছোট্ট আতুরে বাচ্চাটাই বা কে? আর ওই ছবির আঙ্কেলটাও তো মায়ের সাথে আছে দেখছি। এসব কি হচ্ছে? শোভার কৌতূহল যেন আরও বেড়ে গেল। ও জলদি অপর পেজ উল্টোলো, আর সেখানে ও যা দেখলো ওর চোখ পুরো চড়ক গাছ। ছবিটা ঢাকা মেডিকেল কলেজের 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রছাত্রীর ফর্মাল কাপড়ের ছবি। এ কি? এটা তো আমাদেরই মেডিকেল কলেজের 17 ব্যাচের ছবি। এখানে তো দেখছি উনি আছেন আর রুদ্র ভাইও আছে, কিন্তু রুদ্র ভাই যদি ডক্টরই হয়ে থাকে তাহলে সে এখন কেন বিজনেস করে? ডক্টরি প্র্যাকটিস করে না কেন? এর আগে তো কেউ কখনো আমাকে বলেনি রুদ্র ভাই মেডিকেল পড়েছে। রুদ্র ভাইও বলেনি। এর মানে তো উনি আর রুদ্র ভাই পরস্পরকে চেনে। তাহলে ওনারা এমন অপরিচিতর মতো ব্যবহার করেন কেন? যেন একজন আরেকজনের প্রতি কত রাগ। কেউই তো এই বিষয়ে আমাকে আগে বলেনি, না রুদ্র ভাই না উনি। এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিবে কে? রুদ্র ভাইয়া? না, এর আগের বার শুধু রুদ্র ভাইয়ের কথা শুনেছি, এইবার যা বের করার নিজে বের করব। আমি জানি আমাকে এই বিষয়ে কে হেল্প করতে পারবে। বড় মা, হ্যাঁ, একমাত্র বড় মাই পারবে এই ছবিতে থাকা মানুষগুলোকে আমাকে চেনাতে, সাহায্য করতে। আমাকে তো এই রহস্যভেদ করতেই হবে। এমন সময় পেছন থেকে তুলসী এসে ডাক দিল, ম্যাডাম আসবো? তুলসীর গলা পেয়ে শোভা জলদি অ্যালবামটা পাশে থাকা বুক সেলফের ভেতরে ঢুকিয়ে দিল। হ্যাঁ, এসো। কি হলো তুলসী? আসলে ম্যাডাম, দাদাবাবুকে দেখলাম সকালে জগিং করতে গেছে। এখন তো প্রায় 9:30 বাজে। তো দাদাবাবুর জন্য কি ব্রেকফাস্ট বানাবো? মোহনদা তো বাজারে গেছে, তাই ওনার কাছেও শোনা হয়নি। আর বড় ম্যাডাম আর রুদ্র দাদাবাবু উঠে গেছে। তো আপনারাও কি খাবেন যদি একটু বলতেন। তুলসী, তোমার দাদাবাবুর খাবার আমি বানাচ্ছি, চলো আমি যাচ্ছি তোমার সাথে। তুমি শুধু আমাকে একটু হাতে হাতে এগিয়ে দিও। আমি ব্ল্যাক কফিটা বানিয়ে ফেলি এখনই। বোধহয় উনি চলে আসবে, আর তুমি ততক্ষণে আমাকে আটাটা মাখিয়ে দাও, আর তিলকের জন্য দুধ গরম করতে বসিয়ে দাও, কেমন? আর শোনো,
আটা মাখানোর পর বড় মার রুমে লেবু মধুর শরবতটা পাঠিয়ে দিও, তুমি তো জানো এইটা। জি ম্যাডাম। আচ্ছা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বড় ম্যাডামের ঘরে। আপনি রান্নাঘরে যান, তারপর আমি এসে আটা মাখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো। এই বলেই শুভা আর তুলসী রুম থেকে বের হয়ে যায়। তারপর তুলসী মিসেস রাহেলার রুমে যায়, আর এদিকে শুভা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ওর সবটা এলোমেলো লাগে, কারণ আগে যেমনটা করে শুভা রান্নাঘর গুছিয়েছিল এখন আর তেমনটা নেই। পুরো রান্নাঘর অগোছালো হয়ে আছে। শুভা শাড়ির আঁচলটা কোমরে গুঁজে আগে আগে রান্নাঘরটা পরিষ্কার করলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে শুভার কপালে অনেকটা হলুদ গুঁড়ো লেগে গেল। সেদিকে শুভার কোনো হুঁশই নেই। শুভা জলদি রান্নাঘর গুছিয়েই কফি বিনস কোথায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওর নজর পড়লো সব থেকে উপরের শেলফে কফি বিনসের কৌটো। ও হাত দিয়ে অনেক চেষ্টা করলো উঁচু হয়ে নেওয়ার, কিন্তু তাও পারলো না। এখন কি করি? উনি তো এখনই চলে আসবে। ওনার সার্ভেন্টগুলোও না এক একটা কচু। রান্নাঘরের কি অবস্থা করেছে! আর প্রয়োজনীয় জিনিস কেউ এভাবে রাখে? আমার মতো খাটো মানুষ কিভাবে এইগুলো নাগাল পাবে? কি করব এখন? এসব ভাবতে ভাবতেই শুভা খেয়াল করলো কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে নিয়েছে। এতটাই উঁচুতে তুলেছে যে তার নিঃশ্বাস শুভার কোমরে এসে পড়ছে। শুভা তো বেশ বুঝতে পারছে যে এমন কাজ কে করছে, কিন্তু কোনো মতেই শুভা নিজের হাসি ঠেকাতে পারছে না। ছোট থেকেই শুভার একটাই দুর্বলতা যে ওর কোমরে ভীষণ সুরসুরি লাগে, আর ওর হাসি থামেই না। এই হে, কি করছেন? ছাড়ুন বলছি, আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। তাই হাসি পাচ্ছে? আমি তো হেল্প করার জন্য তুললাম, কিন্তু এখন যখন এইটার কারণে তুমি খিলখিল করে হাসছো, দেখতে দারুণ লাগছে। আর একটু হাসিয়ে নি, দাঁড়াও। এই বলেই শুভার কোমরে শক্ত করে ধরা অবস্থায় তুর্য হারমোনিয়াম বাজাচ্ছে আঙুল দিয়ে, আর এদিকে নিঃশ্বাস পড়ছে শুভার কপালে। শুভাকে আর ঠেকায় কে? শুভা নিজের হাসি ঠেকাতেই পারছে না। তুর্য বেশ খানিকক্ষণ করার পর থেমে গেল, কিন্তু শুভা যেন কিছুতেই আর নিজের হাসি থামাতে পারছে না। হাসতে হাসতে ওর চোখের জল এসে পড়ল, আর শুভার নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। তুর্য এতই থামানোর চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। পরে তুর্যর মাথায় একটা প্ল্যান আসে। তুর্য শুভাকে নামিয়ে এক টানে সামনে ঘোরায়, তারপর কিছু না বলেই শটাং শুভার ঠোঁট দখল করে নেয়। তুর্যর হাত দিয়ে শুভাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। শুভা চোখগুলো বড় বড় করে নেয় আর বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুর্য একদম শক্ত করে শুভাকে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর তুর্য শুভাকে ছেড়ে দেয়, আর শুভা তুর্যর থেকে খানিকটা সরে এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ও লজ্জায় আর মাথা তুলে তাকাতেও পারছে না, কারণ বাড়ি ভর্তি মানুষ যদি দেখে নিত। তুর্য শুভার এমন লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে গ্লাসে পানি ঢেলে শুভার সামনে ধরে, আর শুভা ছো মেরে তুর্যর হাত থেকে পানিটা নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে নেয়। শুভা চোখ বাঁকিয়ে বলল, এইটা আপনি কি করলেন? কি করলাম? আমার বউকে কিস করলাম। কেন? আমি কি কিস করতে পারি না? এখন আমি আমার বউকে কিস করব বুঝি তোমার পারমিশন নিয়ে? আ- 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 আপনি এই রান্নাঘরে কেন এসেছেন বলুন তো? আমাকে বিরক্ত করতে? এই যে এটা করলেন, বাসার যদি কেউ দেখে নিত কি হতো বলুন তো? কি হতো? হ্যাঁ, আমার বাড়ি, আমার জিনিস, লোকের কি? কি? আমার জিনিস মানে? আমি জিনিস? আহা, তুমি তো আমার বউ, আমার সম্পত্তি, এটাই বোঝাতে চেয়েছি। আর আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। দেখলাম আমার বউটা এত উপরের থেকে কফি বেঞ্চটা নিতে যাচ্ছে, তাও পারছে না, তাই তো সাহায্য করি ভাবলাম। কি সাহায্য করলেন শুনি? এসেই তো সুড়সুড়ি দেওয়া শুরু করেছেন, হ্যাঁ? তাই? তাহলে এসো, আবার উপরে তুলি, তুমি নিয়ে নাও জানিবা। তাই বলেই তুর্য এক টান দিয়ে শুভাকে কাছে টেনে 2 হাত দিয়ে ঘিরে নিল। তারপর যেই আবার কোমরে হাত দিতে গেল, অমনি শুভা বলে উঠল, এক মিনিট। এখন আমাকে উপরে তোলা লাগবে না, আপনিই উপর থেকে পেরে দিন। সামনে 6 ফুট 2 ইঞ্চি মানুষ থাকতে আমি কেন হাত লাগাবো? সাহায্য যখন করতেই চান এইভাবে করুন। এইটা কোনো কথা? হ্যাঁ, এইটাই কথা। দিন জলদি দিন। এই নাও। এই তো, গুড বয়। আচ্ছা, 1 মিনিট, আপনার কপালে হলুদ লাগলো কেমন করে? ওই যে বউয়ের ভালোবাসা খেতে গিয়ে
বউয়ের কপালের হলুদ আমার কপালে লাগছে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বাইরে থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকেছেন। এসেছি তো। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছিয়ে দাও। আমার শাড়ি দিয়েই কেন মুছে দেওয়া লাগবে? রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলেই তো হয়। না না, লাগবে, খুব লাগবে। আমি বলছি দাও, তার মানে দিতে হবে। তুমি যদি শাড়ি দিয়ে না মুছে দাও তাহলে কিন্তু এইবার 5 মিনিট না, এর দ্বিগুণ সময় ধরে তোমার এই ঠোঁটটার উপর অত্যাচার হবে। এখন তুমি ভেবে নাও কি করবে। সাইকো একটা। আসুন দেখি, কাছে আসুন। তুর্যও দু হাত দিয়ে শুভাকে জড়িয়ে ধরে মাথাটা শুভার মুখ বরাবর ঝুঁকে নিল, আর শুভা আস্তে আস্তে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল কপালের হলুদ। হয়েছে, একদম পরিষ্কার। এবার যান। যাবো মানে তোমার কপালেও তো হলুদ লেগে আছে, ওইটাও তো আমার মুছে দিতে হবে। তুমি এত আদর করে আমায় মুছিয়ে দিলে আমাকেও তো মুছে দিতে হবে। আফটারঅল এটা আমার দায়িত্ব। এই বলেই বাঁকা হাসি দিয়ে আস্তে আস্তে শুভার দিকে ঝুঁকতে লাগল। এই আপনার মতিগতি আমার ভালো লাগছে না। একদম কাছে আসবেন না এখন, আমার অনেক কাজ। বাকিটার মুখ থেকে উচ্চারণ করতে পারে না শুভা, তার আগেই তুর্য ওর ঠোঁট ছুঁয়ে দেয় শুভার কপালে, যেখানে হলুদ লেগে আছে। আর শুভা লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে, আর ওর মুখের কথাও বন্ধ হয়ে যায়। তুর্য আস্তে করে হলুদ লেগে থাকা পুরো জায়গাটুকুতে কিস করে নিল, তারপর মাথাটা তুলে নিল। চোখ খুলেন ম্যাডাম, দেখেন আমার কপালের হলুদ উধাও। শুভা আস্তে আস্তে চোখ খুলল। বইয়ের কপালে থাকা হলুদেরও স্বাদ আছে। আপনি এরকম হলুদের গুঁড়ো খেয়ে ফেললেন? আজ পর্যন্ত কাউকে দেখেছেন এমন করতে? এই আপনার মাথায় সত্যি সমস্যা আছে। ছিচি ছিচি, সত্যি 1 নম্বরের সাইকো আপনি। ও মা, কাউকে দেখে বুঝি আমাকে আমার বউকে আদর করা শিখা লাগবে? মাথায় সমস্যা আছে কিনা জানি না, কিন্তু আমার তো বউকে ভালোবাসতে বেশ লাগে। এমন সময় তুলসী রান্নাঘরে প্রবেশ করে, আর দুজনকে এভাবে দেখেই নিজের চোখ ঢেকে নেয়। আর শুভাও তুলসীকে দেখে দ্রুত তুর্যর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আর তুর্য তুলসীর দিকে একটা রাগী রাগী লুক নিয়ে বলে, এখন কেন এলে? দেখলে আমি তোমার ম্যাডামকে শুভা তুর্যকে দ্রুত বাকি কথা বলতে না দিয়ে আটকে দিয়ে বলে, ও ও ও, তুলসী এসেছিস? আয়, আমার আটাটা জলদি মাখিয়ে দে তো। আর তিলকও এখনই উঠে যাবে, অনেক কাজ আছে এখনো। আচ্ছা ম্যাডাম। তুলসী লজ্জায় মাথা নিচু করে কাজ করতে লাগলো। এই যে শুনুন, আপনি এখন প্লিজ যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি আপনার কফিটা পাঠিয়ে দিচ্ছি। আপনার রাজকন্যা অনেকক্ষণ ধরে একা আছে, সবেমাত্র হাঁটা শিখেছে। কখন পড়ে টরে যায়, কাছে যান একটু। কিন্তু আর কোনো কিন্তু না, জান তো, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা। শুভার দিকে চোখটা বাঁকা করে তাকিয়েই চলে গেল। আর এদিকে শুভাও লজ্জায় মাথাটা নিচু করে কাজ করতে লাগলো। হঠাৎ করেই তুলসী মুচকি হেসে বলল, একটা কথা বলবো ম্যাডাম? বল। দাদাবাবু কিন্তু সেই রোমান্টিক, বড় বড় ফিল্মের নায়করাও কিন্তু হার মানবে দাদাবাবুর কাছে। এই তুই চুপ কর তো, কাজ কর চুপচাপ। অনেকক্ষণ ধরে তিলকের রুমের বাইরে থেকে ঘুমন্ত তিলককে লক্ষ্য করছিল রুদ্র। তারপর আস্তে আস্তে তুর্যদের রুমে ঢুকলো, তারপর আস্তে করে ঘুমন্ত তিলককে কোলে নিল। আরে সোনামণিটা, তুই জানিস তোকে যতবার দেখেছি আমার গা হাত পা জ্বলে গেছে। ওই তুর্যর কথা মনে পড়ে, কিন্তু কী আর করার, ওই মাথা মোড়া শোভার মন গলানোর জন্য তোর সাথে ভালো অভিনয় করা লাগছে। কিন্তু কি হলো, লাভের লাভ কিছুই হলো না। মাঝখানে তোর জন্য, শুধু তোর জন্য এই তুর্য আর শোভা আবার এক হয়ে গেল। তাই তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? একটু আগে দেখলাম তোর সিকিউরিটি গার্ড মানে তোর বাবা, সেও বাসায় নাই। আর ওই শোভাটাও রান্নাঘরে কাজ করছে, আর আমার ওই বোকা মাটাও নিজের রুমে। তাই এর থেকে ভালো সুযোগ তোকে মারার আর হয় নাকি? কিন্তু কি করে মারি বলতো? তোকে যেভাবেই মারি না কেন সবাই বুঝবে এটা মার্ডার। আর এই শেয়ানা তুর্য তো এক মুহূর্তেই বুঝে যাবে। কি করা যায় বলতো? হ্যাঁ, আমি বরং এখানেই তোকে উঁচু করে ফেলে দেই। কচি মাথা, একটু ব্রেনে আঘাত লাগলে কাজ খতম। এখান থেকে পড়ে গেলে কেউ সন্দেহ করতে পারবে না। সবাই ভাববে তুই কয়দিন হলো হাঁটা শিখেছিস, বিছানায় ছুটে বেড়াতে গিয়ে পড়ে গেছে। এটাই ভালো হবে, তাই না সোনামণি? হা 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 হা। তোরা একবার কিছু হলেই দেখবি তোর বাবা মার মাথা বিগড়েই গেছে, আর আমি আবার তুর্যার বিরুদ্ধে খাড়া করতে পারবো তোর এই বোকা শোকা সরল মাটাকে। সরি রে সোনামণিরা, তোকে যে মরতে হবে।
ওপারে গিয়ে ভালো থাকিস, কেমন? বাই বাই। এই বলেই উঁচু করে হাত আলগা করে দিল আর তিলক পড়ে যেতে নিল। তিলক যেই পড়ে যেতে নিল অমনি তুর্য এসে নিচে হাত পেতে নিল আর তিলক তুর্যর কোলে গিয়ে পড়ল। তুর্য সাথে সাথে তিলককে বুকে জড়িয়ে নিল শক্ত করে। তারপর তিলকের গালে মুখে অসংখ্য চুমু খেতে লাগলো। রুদ্র তুর্যর এমন আকস্মিক আগমনে ভয় পেয়ে খানিকটা সরে গিয়ে দাঁড়ালো। আর এদিকে তুর্য তিলককে খাটে নামিয়ে অগ্নি চোখে হাতটা মুঠি করে রুদ্রের দিকে তাকিয়ে এগোতে লাগলো। আর রুদ্র ভয় পেয়ে পিছনে সরে যেতে লাগলো। তুর্য রুদ্রর কাছে এসেই শক্ত করে ওর কলার চেপে ধরলো আর বলল, রুদ্র, অনেক পাপ করেছিস তুই, কিন্তু সেগুলো কিন্তু তুর্যর নাগালের বাইরে করেছিস। কিন্তু এখন তুই কিন্তু তুর্যর নাগালে আছিস, সেটা ভুলে যাস না। আর আমি কেমন তা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। তোর সাহস কি করে হয় আমারই বাড়িতে থেকে তুই আমার রাজকন্যাকে মারিস? তুই ভুলমার একমাত্র অবলম্বন বলে এতদিন আমি তোকে কিছু বলিনি, নাহলে কবেই তোকে এমন শাস্তি দিতাম যা জীবনেও কল্পনা করতে পারবি না। ঠিক যেমন শাস্তি দিয়েছিলাম তোর ভাইকে। আশা করি কলেজের থাপ্পড়টা ভুলিসনি, তাই একটু সাবধানে থাকিস। শুভা আর তিলক আমার কলিজা, তাই ছোঁয়া তো দূর, খারাপ নজরে যদি তুই আমার কলিজার দিকে তাকাস, তোর চোখ দুটো উপড়ে ফেলতে আমার বিশ্বাস কর একটুও সময় লাগবে না। তাই নিজেকে বাঁচিয়ে রাখতে চাইলে ভালো হয়ে যা, নাহলে থাক। কি হবে আর বললাম না। তুর্য তুই কি? চুপ, একদম চুপ। আর একটা কথাও না। বার হয়ে খেতে যা, ফুলমা অপেক্ষা করছে তোর জন্য। বেশি কথা বললে তোরই লস, সবাই তোর সত্যিটা জেনে যাবে আর তোর এই আরামে এসে খাওয়ার দিন ফুরবে। করি, তাই যা বলছি চুপচাপ কর। যা, এখনই সামনে থেকে চলে যা। কলারটা আবার ঠিক করে দিয়ে একটা ধাক্কা দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিল। আর রুদ্রও টাল সামলাতে না পেরে দরজার সাথে ধাক্কা খেলো। কি ভেবেছিস তুই অপমানের পর অপমান করে যাবি আর আমি মুখ বুঝে মেনে নেব সবটা? এখন চুপ করে চলে যাচ্ছে, কিন্তু খুব জলদি তার মুখটা বন্ধ করার ব্যবস্থা করবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াটস। মনে মনে এইটা বলেই সেখান থেকে চলে গেল। এদিকে তুর্য তাকিয়ে দেখে তিলক জেগে গেছে আর আধো আধো গলায় কি যেন বলে কাঁপা কাঁপা পা হাত দুটো তুর্যর দিকে বাড়িয়ে দৌড়ে আসছে। তিলক তুর্যর কাছে দৌড়ে আসতেই তুর্য খপ করে তিলককে কোলে তুলে নেয়। এই তো উঠে পড়েছে আমার রাজকন্যাটা। ওলে বাবা, এত খুশি আমার বাচ্চাটা? কেন এত খুশি? বাবাই বকে দিয়েছে পাঁচি লোককে, তাই এত খুশি? আমার রাজকন্যা, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমার বাবাই তোমার আর তোমার মাম্মামের গায়ে একটুও আঁচ লাগতে দিবে না। সব পাঁজি লোককে ডিসুম ডিসুম দিয়ে দিবে। রাজকন্যা আর রাজকন্যার মা তো পাপায়ের প্রাণ। টেবিলে বসে খাবার খাচ্ছে রুদ্র আর মিসেস রাহিলা, আর শুভা আর তুলসী ওদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তোকে কত করে বললাম মা যে তুইও খেতে বস না, তা না জোর করে আমাকে খেতে বসাই দিলি। রুদ্র না হয় খেত, আমি পরে খেতাম। এখনো তুই জামাই খেলি না, আর দিদিভাইটাও খেলো কি না জানি না। আমার এভাবে কিন্তু খেতে ভীষণ ইতস্ত বোধ হচ্ছে। আহা বড় মা, তুমি খাও তো, তোমার জামাই এখনই আসবে আর ও এলে আমিও ওর সাথে খেয়ে নিব। আর তোমার দিদিভাইকে তোমার জামাই খাইয়ে দিচ্ছে, একদম চিন্তা করো না তো, তুমি খাও, উনি এখনই চলে আসবে। হঠাৎ করেই ওদের কথার মধ্যে কি যেন অনেকক্ষণ ধরে ভেবে রুদ্র বলে উঠল, শোভা শোন, তোর সাথে কিছু কথা আছে আমার। বল না ভাই, কি কথা, এখানেই বল, সমস্যা নাই। আসলে বলছিলাম যে আমরা তো তোদের বাড়ি ছেড়ে চলে এসেছি, আর তুই তো বলেছিস আজীবন এখন থেকে এখানেই থাকবি। তাই বলছিলাম কি, তোদের কুমিল্লায় যে 5 বিঘা জমি আছে, তারপর তোদের ওই বাড়িটার কিছু তো ব্যবস্থা করতে হবে। এখন দেখ, মা তো মামার খুব কাছের ছিল, মাকে মামা খুব ভালোবাসতো। তাই আমার মনে হয় বাড়িটা মার নামেই করে দেওয়া ভালো আমার মতে। তাহলে বাড়িটা সারা জীবন ভালো থাকলেও আর মামাও খুশি হবেন। হ্যাঁ আরে চুপ কর শুভা, কিসের হ্যাঁ? আমি কি কোনো সম্পত্তি চেয়েছি? আর আমি বুঝতে পারছি না রুদ্র, এটা একান্তই শুভার ব্যাপার, তুই এটা নিয়ে এখন কেন কথা তুলছিস? একদম ঠিক বলেছেন মা। আমার মনে হয় মিস্টার রুদ্র সুভার বাবার সম্পত্তি নিয়ে একটু বেশি ভাবছে। তবে সম্পত্তির কথা যখন উঠেছেই আমি কিছু বলতে চাই। হ্যাঁ বাবা, অবশ্যই বলো না। আসলে আঙ্কেল বেঁচে থাকতে অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে কিছু একটা করতে চেয়েছিলেন। রোজ শুক্রবারে উনি অনাথ আশ্রমে যেতেন আর বাচ্চাদেরকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে যেতেন। তাই আমার মতে ওই বাড়িটাই অনাথ শিশুদের জন্য যদি চাইল্ড কেয়ার হোম করা হয়, আর ফাঁকা জমিতে যদি ওই
শিশুদেরই জন্য বিদ্যালয় তৈরি করা হয়, তাহলে শিশুরা উপকৃত হয়। একজন অনাথ শিশুর জীবন যে কতটা দুঃখময় তা আমার থেকে ভালো আর কে জানে। আর এতে আঙ্কেলও অনেক খুশি হবেন যে তার স্বপ্ন পূরণ হবে। এ তো অনেক ভালো কথা। হ্যাঁ, আমি জানি ভাই অনাথ শিশুদের প্রতি অনেক সদয় ছিলেন, আর উনি সবসময় জামাই বাবা যা বলেছে এটাই চাইতো। আমার মনে হয় এটাই একদম ঠিক সিদ্ধান্ত হবে। এই মা দেখতে সব কিছু পণ্ডিত করে দিবে। মনে মনে বলল রুদ্র। হ্যাঁ, বাবা যে বাচ্চাদের ভালোবাসে এটা আমি জানতাম, কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? মানে আপনি তো বিয়ের পর থেকে বাবাকে চেনেন। কাউকে চিনতে গেলে সময়ের প্রয়োজন পড়ে না, সঠিক চোখের প্রয়োজন পড়ে শুভা। বললেই হলো। ও চোখ দিয়ে বুঝে গেছে যে মামা কি চাই। আমার মনে হয় না এটা ঠিক সিদ্ধান্ত শুভা। না রুদ্র ভাই, আমার মনে হচ্ছে এটাই ঠিক সিদ্ধান্ত। আমার বাবার যখন এটা স্বপ্ন, তখন আমি মেয়ে হিসেবে নিশ্চয়ই চাইবো আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হোক। আর তাছাড়া আমিও চাই সব অনাথ বাচ্চারা একটু হলেও সাহায্যের হাত পাক। আর সেটার জন্য এর থেকে ভালো উপায় আর নেই। আমি কালই উকিল বাবুকে ডাকবো। হ্যাঁ রে মা, এটাই ঠিক হবে। আর তাছাড়া আল্লাহ তাআলাও খুশি হবেন এমন একটা ভালো কাজ করলে। শুভ কাজ আবার দেরি কিসের? এই কথা শোনার সাথে সাথেই রুদ্র খাবার ছেড়ে উঠে চলে যেতে নিল। কিরে রুদ্র, তুই না খেয়ে উঠে যাচ্ছিস কেন? আমার খিদে নাই, আমি ঘরে গেলাম রেস্ট করতে। আরে মা, যেতে দিন। মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়, তাহলে বহুদিন ধরে জমা শরীরের তেল কমে যায় আর শরীরও ভালো থাকে। রুদ্রর দিকে বাঁকাভাবে তাকিয়ে বলল তুর্য। রুদ্র আর 1 মিনিটও দাঁড়ালো না, হনহন করতে করতে নিজের রুমে চলে গেল। আর এদিকে তুর্য রুদ্রর মুখটা দেখে একটা বাঁকা হাসলো। খাওয়া দাওয়া শেষে সুযোগ বুঝে শুভা অ্যালবামটা নিয়ে মিসেস রাহেলার রুমে যায়, যখন তুর্য ওর রুমে তিলকের সাথে খেলছিল। মিসেস রাহেলার রুমে গিয়েই শুভা দরজাটা আটকে দেয়। কিরে মা, কিছু বলবি? এভাবে দরজা আটকে দিলি যে? বড় মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা মা, বল। শুভা দ্রুত গিয়ে মিসেস রাহেলার পাশে গিয়ে বসে, তারপর অ্যালবামটা বের করে মিসেস রাহেলার কাছে দেয়। এটা কি মামুনি? এইটা একটা ফটো অ্যালবাম, আর এই ফটো অ্যালবামের মানুষগুলোকে সেটা তুমি বলবে। ও এই কথা, আচ্ছা বের কর দেখি। শুভা ব্যস্ত হয়ে অ্যালবামটার যেই প্রথম পাতা বের করলো, অমনি যেন মিসেস রাহেলার মুখের হাসি মিলিয়ে গেল, আর মুখে ভর করলো এক রাশ বিষাদ। বেশ ভীত হয়ে মিসেস রাহেলা বলল, এই ছবি তুই কোথায় পেলি? তার মানে তুমি এই ছবিগুলোর সাথে বেশ ভালোভাবেই পরিচিত। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পুরনো ছবি সামনে এলে সবাই খুশি হয়, কিন্তু তোমার মুখে এখন বিষাদ কেন? তবে এই ছবির পিছনে কোনো কালো অতীত আছে? কেন তুমি এমন চুপসে গেলে বলো? এমন কিছুই না, চিনি না আমি ছেলেকে। তুই এখন যা শুভা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো শুনবো না বড় মা। তোমাকে আমাকে সত্যিটা বলতেই হবে। এর সাথে আমার জীবন জড়িয়ে আছে, আমার ভালোবাসার কোথাও না কোথাও এর সাথে সম্পর্ক। তাই আমার মনের দ্বিধা মেটাতে আমার যে প্রশ্নগুলো জানা খুবই প্রয়োজন। তুমি বলেছিলে চেনো না এই ছেলেটিকে, তাহলে এইখানে তুমি এই ছেলেটার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছ কেন বলো? 3 নম্বর পেজ উল্টিয়ে জিজ্ঞেস করলো শুভা। শুভা, তুই সব কি বলছিস? ভালোবাসার সম্পর্ক মানে? এই ছবিগুলোর সাথে তোর ভালোবাসার সম্পর্ক আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এই ছবিটার মানুষগুলো সম্পর্কে আমার জানতেই হবে। এই ছবিগুলো আমি তুর্যর ঘর থেকে পেয়েছি, আর আমার মন বলছে এই ছবিগুলোর সাথে ওনার কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। এই জন্যই এইগুলো আমাকে জানতেই হবে। তোমাকে আমার দিব্যি বড় মা, মা মরে যাওয়ার পর থেকে যখন থেকে বুঝতে শিখেছি, তোমাকে মা হিসেবে মেনেছি। আজ পর্যন্ত তোমার এই মেয়ে মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ চাচ্ছি। প্লিজ আমাকে জানতে দাও। বেশ, আমি তোকে সবটা বলবো। রুদ্র যেমন আমার ছেলে, তুইও আমার মেয়ে। ভাবি মরে যাওয়ার পর কখনো তোকে মেয়ে ছাড়া অন্য চোখে দেখিনি। তাই আজ প্রথম আমার কাছে তোর চাওয়া এই অনুরোধ আমি ফেলবো না। আমার ছেলেটার ক্ষতি হলেও না, কারণ আমার ছেলের জন্য যদি তোর জীবনে কোনো রকমও ক্ষতি হয় সেটা আমি মানতে পারবো না। সত্যি যদি এই অ্যালবামটা তুর্যর কাছে পাওয়া যায়, তাহলে আমারও জানতে হবে কেউ ও যদি কি বলো? কিছু না, কই দেখি অ্যালবামটা।
এই বলেই মিসেস রাহেলা অ্যালবামটা নিয়ে আস্তে আস্তে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতার ছবিটায় হাত বুলিয়ে বলল, এই ছবিটা আজ থেকে 23 বছর আগেকার। তখন তুই ভূমিষ্ঠ হসনি। সেই সময়টা ছিল বড় আনন্দ ঘন। আমরা একদম জয়েন্ট ফ্যামিলির মতো থাকতাম। এই যে তোর বাবা যাকে জড়িয়ে ধরে আছে, এইটা হলো তোর বাবার খুব কাছের বন্ধু। সেই সময়টাই যে কেউ তোর বাবা আর তুহিন ভাইকে দেখলে তারা যে রক্তের সম্পর্কের কেউ না, এটা বিশ্বাসই করতো না। আর তোর বাবা যাকে জড়িয়ে ধরে আছে, এই পিচ্চি ফুটফুটে ছেলেটি হলো তুরাগ। এই নামটা শুনেই চমকে গেল শুভা। কি বললে তুমি? তুরাগ? হ্যাঁ তুরাগ, আমাদের খুব আদরে ছিল ও। তোর এই তুহিন আঙ্কেলেরই ছেলে হলো তুরাগ। এত দুষ্ট ছিল, পুরো ঘর মাথায় করে রাখতো, আর সব দিক থেকে জিনিয়াস ছিল ছেলেটা। আমার খুব নেওটা ছিল ছেলেটা। সবসময় আমার আঁচল ধরে ঘুরে বেড়াতো, আমাকে ডাকতো ফুলমা বলে। আমিও মানতাম। আমার 2 ছেলে না, আমার 3 ছেলে। তারপর এই ছবিটায় তুরাগকে জড়িয়ে আছে একজন, এটাকে? আর তুমি বা যেই ছেলেটাকে জড়িয়ে আছো সে কে? পরের পেজ উল্টে জিজ্ঞাসা করলো শুভা। এইবার মিসেস রাহেলা একটা বড় নিঃশ্বাস নিয়ে নড়ে চড়ে বসলো। এটাই তুরাগের মা, তোর ছোট মা। আর পাশেই আমি যাকে জড়িয়ে আছি সে হলো তোর রুদ্র ভাই। ছোট মা? মানে আমার ছোট ফুপি? তোমার ছোট বোন? তার মানে তোমার আরও এক বোন ছিল, কিন্তু কি হয়েছে তার? আমি কেন তাকে দেখলাম না? আর তুহিন আঙ্কেলই বা কোথায় গিয়েছে? এই পিচ্চি ছেলেটার কি হয়েছে বলো? চুপ করে থেক, কেন এতদিন এত বড় সত্যটা লুকানো হয়েছে? মিসেস রাহেলার বাহুজোড়া ধরে সামান্য ঝাঁকিয়ে বলল। মিসেস রাহেলা শুভাকে ছাড়িয়ে জানালার কাছে গিয়ে নিজের চশমাটা খুলে চোখের পানি মুছে বলতে লাগলো, আমার বাবা আমার মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করেছিলেন, আর তোর ছোট মা সেই পক্ষেরই সন্তান। তবে বিশ্বাস কর, আমাদের 3 ভাই বোনকে দেখে কেউ বলতে পারতো না যে আমরা একে অপরকে ভিন্ন চোখে দেখি। তুরাগকে যেমন আমি খুব ভালোবাসতাম, ঠিক তেমনই তোর ছোট মা রুদ্রকে অনেক ভালোবাসতো। কিন্তু আমার রুদ্র বা আমার রাহুল কেউই তোর ছোট মাকে মেনে নিতে পারেনি, না মেনে নিতে পেরেছে তুরাগকে। এই সব কিছু রুদ্র আর রাহুল ওর বাবার থেকেই শিখেছিল। আমার স্বামী তোর ফুপা ছিল আগাগোড়া খুব লোভী একজন মানুষ, কখনোই কাউকে ভালো চোখে দেখতে পারতো না। কত যে অত্যাচার সহ্য করেছি ওনার কুনজর ছিল আমাদের এই সম্পত্তিতে। আর ঠিক উনি ওনার মতোই গড়ে তুলেছিলেন নিজের 2 ছেলেকে। যখন আমার বাবা আর নতুন মা মারা গেল, তখন আমরা ঠিক করলাম আমরা 3 ভাই বোন একসাথেই থাকব। বাবার সম্পত্তিতে 3 জনেরই ভাগ থাকবে। এইখানে আপত্তি ছিল তোর ফুপার। তোর ফুপা নানাভাবে ছেলেগুলোর মধ্যে হিংসার বীজ বপন করে গেছে, বিশেষ করে আমার রুদ্র। কেন যেন ও তুরাগকে একদমই সহ্য করতে পারতো না, সহ্য করতে পারতো ওর বাবাকে। ওর মনের মধ্যে একটা কথা জেঁকে বসে গিয়েছিল যে তুরাগ আর ওর পরিবারের কারণে ওদের ভালোবাসায় ভাগ পড়েছে, ওরা ওদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। সব দিক থেকে তুর্য এগিয়েছিল, লেখাপড়া, খেলাধুলা, আর এটা যেন কখনোই আমার ছেলেটা মানতে পারতো না। তোর বাবা আর আমি যখন তুরাগকে ভালোবাসতাম, এই রাগটা, হিংসাটা ধীরে ধীরে আমার ছেলেটাকে গ্রাস করে যাচ্ছিল। তারপর তুই এলি, তোর মা তোকে জন্ম দিতে গিয়েই মরে গেল। তারপর থেকে তোর ছোট মা আর আমি মিলে তোকে মানুষ করতে লাগলাম, কখনো তোকে মায়ের অভাব বুঝতে দিইনি। তুরাগ আর রুদ্রও তোকে নিয়ে সবসময় মেতে থাকতো, কিন্তু তুই যখন একটু হাঁটা শিখেছিস, সম্ভবত যখন 1 বছরের একটু বেশি তোর, তখন থেকে কেন জানি তুই তুরাগের কাছে থাকতে চাইতি। কিন্তু তোর ওই নরপিচাস ফুপা চেয়েছিল সমস্ত সম্পত্তি নিজের করার জন্য, রুদ্রের সাথে তোর বিয়ে দিতে। আর এই নিয়ে ওই ছোট্ট রুদ্রের কান ভাঙাতে লাগলেন উনি। তারপর এলো সেই ভয়ঙ্কর দিনটা। ওই দিন ছিল তুরাগের 8তম জন্মদিন। পুরো বাড়িময় আনন্দ আয়োজন ছিল, কিন্তু আনন্দ ছিল না শুধু রুদ্র আর তোর ফুপার মধ্যে। দরজা বন্ধ করে রেখেছিল রুদ্র। আমি তোকে রুমে দুধ গরম করে খাওয়াতে গেলাম, আর তোর ছোট মা আর তুহিন ভাই আমাকে আশ্বাস দিলেন উনি ঠিক রুদ্রকে মানিয়ে আনবে। আর তুরাগও জেদ ধরল যে ওই যাবে রুদ্রকে আনতে, রুদ্র ছাড়াও কেক কাটবে না। আমিও সম্মতি দিলাম।
আর হয়তো সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। কিছুক্ষণ পরে খুব জোরে জোরে গানের আওয়াজ পেলাম রুদ্রের ঘর থেকে। আমার বুকটা ধুক করে কেঁপে উঠল। আমি জলদি ঘুমন্ত তোকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিয়ে দৌড়ে ছুটে গেলাম কি হচ্ছে দেখার জন্য। আমার সাথে তোর বাবাও ছুটে গেল। আর গিয়ে যা দেখলাম, এইটুকু বলেই একটা নিঃশ্বাস নিয়ে ডুকরে কেঁদে উঠল মিস রাহেলা। তারপর কি হলো বলো বড় মা, চুপ করে থেকো না। আমি আর তোর বাবা যখন ছুটে আমার রুমে যাই, সেখানে দেখি আমার রুদ্রর হাতে গান, আর ওর সামনে লুটিয়ে পড়ে আছে আমার ভাই, ছোট বোনটা আর তুহিন ভাই। আর আমার তোর আগে একবার ওর মাকে ডাকছে, একবার ওর বাবাকে। ওই ছোট্ট শিশুটার পুরো শরীরে ওর বাবা মার রক্তে রাঙা হয়ে গেছে। যখনই তুই আগে আমাকে দেখলো, ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলছিল, ফুলমা দেখো না, রুদ্র আমার মামনি আর বাবাইকে মেরেছে। আমার বাবাই আর মামনি আর কেন উঠছে না? বাবাই মামনির কি খুব ব্যথা লেগেছে? বাবাই আর মামনি তো তোমাকে খুব ভালোবাসে। ফুলমা তুমি একটু ডাকো না। এখনো ওই ছোট্ট শিশুর আত্মচিৎকার আমার কানে ভাসে। আমি ওই দিন কিছু বলতে পারিনি, শুধু ওকে রুমে থেকে বের করে নিয়ে গিয়েছিলাম। সেই রাতে কি কান্না ছেলেটার, কোনো মতে ভুলিয়ে ঘুম পাড়ালাম। তখনই দেখলাম আমার ছেলেটা ভয়ে কাজুমাজু হয়ে আছে। ও আমাকে দেখতেই আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বুঝিনি খালামণি আর খালা মরে যাবে, বিশ্বাস করো। আমি পুলিশের কাছে যাবো না, আমাকে প্লিজ তুমি পুলিশের কাছে পাঠাও না। আমি আর এমন ভুল করব না। তখন তুই বল আমি মা হয়ে কিভাবে পারতাম 9 বছরের একটা অবুঝ বাচ্চাকে শাস্তি দিতে? আমি জানি আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, এই ভয়ে শিউরে উঠেছিলাম যে ওকে যদি এখন পুলিশের জেলে পাঠানো হয়, তাহলে আমার বাচ্চাটার গায়ে দাগি আসামির তকমা লেগে যাবে। ওর না বুঝে করা ভুলের মাসুল এভাবে দিক আমি কোনো মতেই এটা চাইনি রে। তাই নিজের বুকের ওপর পাথর রেখে আমি ভাইয়ের কাছে গিয়ে পা জড়িয়ে বলি যেন আমার ছেলেটাকে বাঁচায়। ভাই সেদিন আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি মানিনি। তারপর নিরুপায় হয়ে ভাই কোনো রকম পুলিশের ঝামেলায় না গিয়ে তার একমাত্র প্রিয় বন্ধু আর তার ছোট বোনের কবর দিয়ে দেয়। কিন্তু ধামাচাপা দিতে গেলে কি ধামাচাপা দেওয়া যায়? ওই ছোট্ট শিশুটা যে নিজে তার মা বাবার মৃত্যু দেখেছিল, তাও কিভাবে ভুলবে? ও প্রতিদিনই ওর মায়ের কথা বাবার কথা বলে চিৎকার করে কান্নাকাটি করতো। হাজার চেষ্টা করেও থামাতে পারতাম না। একদিকে তুই আতুরে বাচ্চা, ভাই সারাদিন অফিসে থাকতো, আমি হিমশিম খাচ্ছিলাম, আর এদিকে এত কিছুর পরও আমার রুদ্র আর তার বাবার ব্যবহারে এক চুলও পরিবর্তন আসেনি। ওই বাবা মা মরা ছেলেটার উপর দিন রাত নির্যাতন করত, তোর ধারের কাছে আসতে দিত না। আমি আর এসব দেখতে পাচ্ছিলাম না। আমি কিছু বললেও আমার উপর অকথ্য নির্যাতন করত। একদিন ভাই কোনোভাবে শুনে নিল যে ওরা ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে মেরে ফেলতে চাচ্ছে। তোর ফুপা আবারও আমার ছেলেকে দিয়ে পাপ কাজ করাতে যাচ্ছে, যাতে ওর সম্পত্তির ভাগটাও যেন ওরা পেয়ে যায়। এমন ধরনের অত্যাচার আর মানতে পারল না ভাই, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেই পারছিল না তোর ফুপাকে। পরে ভাই সিদ্ধান্ত নিল তুরাককে আর এখানে রাখবে না, চাইল্ড কেয়ার হোমে রেখে আসবে। আর যাই হোক, সেখানে প্রতিনিয়ত অত্যাচার তো সহ্য করতে হবে না। যেই ভাবা সেই কাজ। তারপরে দিনই ভাই তুরাককে হোমে রেখে আসে। যাওয়ার সময় ছেলেটা কি কান্না, আমাকে ছেড়ে যাবে না। আমার আঁচল আঁকড়ে ধরে বলেছিল, ফুলমা আমার মা তো মরে গেছে, তুমি আমার থেকে দূরে চলে যেও না, আমাকে একা করে দিও না। আমি তোমাকে আর সুভাকে ছাড়া বাঁচবো না। খালু আমাকে মারুক, রুদ্র ভাইয়া আমাকে মারুক, আমি মার খাবো, কিন্তু তুমি আমাকে তোমার আর সুভার থেকে দূর করো না। আমি কিভাবে থাকবো একা? ছেলেটার এখানে থাকার আকুতিতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল ওকে আমার বুকে জড়িয়ে রাখি, কিন্তু মা হয়ে ছেলের উপর এত অত্যাচার দেখি কি করে। আর যেখানে ওর প্রাণ সংশয়, সেখানে তো আমি কোনো মতেই ওকে রাখতে পারি না। তাই সব মায়া কাটিয়ে আমি ওকে চলে যেতে দিই ভাইয়ের সাথে। ভাই ওকে রেখে আসে চাইল্ড কেয়ারে। তারপর ভাইও চাইনি এই নোংরা পরিবেশে তুই বড় হোস, তাই তোর দাদু সম্পত্তি সব আমার সুখের কথা ভেবে আমার নামে লিখে দিয়ে তোকে নিয়ে চলে আসে ঢাকায়। আর এদিকে তোর ফুপা জুয়া খেলে, নেশা করে, অবৈধ ব্যবসা করে তোর দাদু সব সম্পত্তি ধ্বংস করে ফেলে। তারপর সেও মারা গেল ফুসফুসে ক্যান্সার হয়ে। ও যে বলে না, পাপ বাপকেও ছাড়ে না। বহু কষ্টে ছেলে দুটোকে লেখাপড়া শেখায়। তো রুদ্র ভাই আগে মেডিকেলে লেখাপড়া করেছিল,
রুদ্র আর রাহুল দুই ভাই মিলেমিশেই থাকতো সবসময়। রুদ্রর মধ্যে এরপর আর আমি হিংসা দেখিনি। তারপর হঠাৎ করে রুদ্রর মেডিকেল কলেজে কী যে হলো, রুদ্র আর ডাক্তারি করলো না, ওই লাইন থেকে চলে এলো। তারপর থেকে কেমন যেন একা একা থাকতো, একটুতেই রেগে যেত। তার কিছু বছর পর কী কারণে যেন আমার রাহুলটাও আমাকে ছেড়ে চলে গেল। আর এই কষ্টটা তো রুদ্র ভাই সহ্য করতে পারলো না। প্রায় প্রায় বলতো রাহুলকে যে মেরে ফেলেছে তার প্রতিশোধ ও নেবেই। তারপর চুপ হয়ে গিয়েছিল। তারপর তো কিছুদিন পর আমাকে তোদের বাসায় নিয়ে গেল, বলল মামার খোঁজ পেয়েছি, আর আমিও ছুটে গেলাম। তারপর তো আমি গেলাম। তারপর ভাইয়ের সাথে এমন অঘটন ঘটলো, আর তুইও আমাদের কাছে চলে এলি। পুরো ঘটনা শুনে শুভার চোখে জল চলে এলো। একটা বাচ্চার সাথে এত কিছু ঘটে গেছে, আর বাচ্চাটা মুখ বুজে সব সহ্য করেছে। শুভা চোখের পানিটা মুছে বেশ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, তারপর ওই বাচ্চাটার মানে তুরাগের আর খোঁজ নাওনি তোমরা? অনেক খোঁজার চেষ্টা করেছি আমি আর তোর বাবা, কিন্তু কিছুদিন পরে আমরা জানতে পারি তুরাগ নাকি ওই চাইল্ড কেয়ার হোম থেকে পালিয়ে গেছে। তারপর অনেক খুঁজেও পাইনি। তবে আমার মনে হয় এইবার তাকে খুঁজে পাওয়া যাবে। কেন এই কথা বলছিস কেন? তুই সত্যি খুঁজে দিতে পারবি আমার তুরাগকে? পারবো। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো এই অ্যালবামটা তুর্যর কাছে কেন এলো? আর একটা কথা জানো, ওনার নামও কিন্তু ডক্টর আরহাম তুরাগ। কি বললি তুই? নামটা আবার বল। আরহাম তুরাগ। এইটাই তো তুরাগের নাম? তার মানে আমি যেটা ভাবছি সেটা প্রায় শতভাগ নিশ্চিত। তুমি খেয়াল করেছো? আমি কিন্তু আজ এই ছবিটা দেখে লক্ষ্য করেছি এই বাচ্চার চোখের সাথে হুবহু মিল আছে ওনার। আমার মনে হয় বড় মা উনিই তুরাগ, যাকে তোমরা হারিয়ে ফেলেছিলে। কি সত্যি বলছিস তুই? বেশ খুশির সাথেই চিৎকার দিয়ে বলল, বড় মা, এখনই চিল্লিও না। আমি চাই না তুমি ব্যাপারটা এখনই জানাজানি করাও। আমি আগে আরও কিছু প্রমাণ জোগাড় করি। আমার মনে হয় তোমাদের সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পরেও কোনোভাবে আবারও রুদ্র ভাই আর তুর্য দেখা হয়েছিল, আর সেটা মেডিকেল কলেজে। দেখো, এই ছবিটাই তার প্রমাণ। কলেজের ছবিটা দেখিয়ে বললাম। আমার মনে হয় তুর্যকে একইভাবে রুদ্র ভাইয়া এখনও হিংসা করে। আর বাবার মৃত্যুটাও আমাদেরকে যত সোজাভাবে দেখানো হচ্ছে তত সোজা নয়। তুর্যর কাছে আমি বাবার প্রিয় ভেসলেট দেখেছি। কাছের মানুষ ছাড়া বাবা এটা কাউকেই দিত না। আর আমার তো রাহুলের মৃত্যুটাও একটা রহস্য লাগছে। তবে এইগুলোর সমাধান আমাকেই বের করতে হবে। এতদূর যখন আসতে পেরেছি তখন বাকি অবধিও আমি যেতে পারবো। আমার বারবার মনে হচ্ছে অজান্তেই আমি আমার ভালোবাসার মানুষের প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বড় মা, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি এখনকার কথা কাউকে বলো না, না তুর্যকে আর না রুদ্র ভাইকে। আমি এই রহস্যের সমাধান করতে চাই। আশা করি তুমি আমাকে হেল্প করবে। অবশ্যই আমি সাহায্য করব। আর এইবার আমি আমার তুরাগকে আর কাজ ছাড়া হতে দিব না। আর যদি কোনোভাবে জানি আমার ছেলে কোনো রকম অন্যায় করেছে, ওকেও ছেড়ে কথা বলবো না রে। সেটা তো এখন সময়ের অপেক্ষা। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে শুভা আর মিসেস রাহেলা দুজনেই চমকে যায়। তাড়াতাড়ি করে শুভা অ্যালবামটা লুকিয়ে নিল। বড় মা, কে যেন একজন এসেছে। তুমি কিন্তু কাউকে এই বিষয়ে কিছু বলবে না। আর শোনো, তুমি আজই আমাকে রাহুলের একটা ছবি জোগাড় করে দিবে, বুঝেছ? আচ্ছা, রাহুলের ছবি আমার আলমারিতেই আছে। আমি সুযোগ বুঝে তোকে দিয়ে আসবো নে, তুই নিশ্চিন্ত থাক। আচ্ছা, তাহলে আমি দরজা খুলছি। তারপর আমি ছুটে গিয়ে দরজাটা খুলে দিলাম। আর দরজাটা খুলে দিয়ে দেখলাম তুলসী দাঁড়িয়ে আছে। তাই ওকে জিজ্ঞাসা করলাম, কি হলো তুলসী? আসলে দিদিমণি, দাদাবাবু আপনাকে খুঁজছেন। ও আচ্ছা, চলো। দিদিমণি, হ্যাঁ বলো। আজ কি রান্না করব? শুভা কি একটা যেন ভেবে আবার মিসেস রাহেলার কাছে গেল। তারপর মিসেস রাহেলার কানে কানে বলল, বড় মা, তুরাগ নিশ্চয় তোমার হাতের খাবার অনেক পছন্দ করত। আর তুমি নিশ্চয় জানো যে ওর কি কি খাবার পছন্দ। কথায় আছে, পুরুষ মানুষের পেট দিয়েই কথা বের হয়। দেখবো আজকে তোমার খাবার খেয়ে ওনার রিয়াকশন। আচ্ছা, তুই একদম চিন্তা করিস না। এই তুলসী, তুই আমার সাথে আয় তো, কি কি বাজার আছে বল, আজকে আমি রান্না করব। আপনি রান্না করবেন খালাম্মা? কেন, কোনো সমস্যা?
না না চলেন, আমি আপনার হাতে হাতে আগায়ে দিই। চল। আর মা, তুই জামাইয়ের ঘরে গিয়ে দেখ ওর কি দরকার। ওনার আর কি দরকার থাকতে পারে, সামনে পাইলে ঠেসে ধরে, খালি আদর করার ধান্দা। এই জন্যই একটু দূরে দূরে থাকতে হয়। তুমিই বলো, একটা মানুষ দিনে কত বাকিটা বলতে গিয়েই শুভার হুঁশ ফিরল যে ও ওর বড় মার সামনে এসব বলছে। আর তখনই শুভা জিভে কাঁটা দিয়ে তাকালো, দেখল মিসেস রাহেলা আর তুলসী দুজনেই মিটমিট করে হাসছে। শুভা তাড়াতাড়ি মাথা নিচু করে নিয়ে বলল, বড় মা, আমি আসি কেমন? এই বলেই ছুটে দৌড় দিল শুভা তুর্যর রুমের দিকে। আর এদিকে শুভার এমন বাচ্চামো দেখে মিসেস রাহেলা আর তুলসী দুজনেই হাসিতে ফেটে পড়ল। এই আমি না হয় মা, এই জন্য মেয়ের এমন কাণ্ডে হাসছি, তুই কোন খুশিতে হাসছিস? আমি তো দাদাবাবু আর দিদিমণি রোম্যান্সের কথা মনে করেই হাসছি শরমে। মানে তুই আবার কি দেখলি? দেখেছি খালাম্মা, রান্নাঘরে দাদাবাবু আর দিদিমণি। সকালের পুরো ঘটনা বলল। আর বললেন না খালাম্মা, আমাকে দেখে যে দিদিমণির কি শরম, হুড়মুড় করে দাদাবাবুকে রুম থেকে বের করে দিল। কি বলছিস? পরক্ষণেই তার নিজের বয়সের কথা মনে পড়ে হাসিটা আটকে নিল। এই হাসি থামা বলছি। তুলসী, তোর কি কোনো কাজকর্ম নেই যে এসব বুকি মেরে দেখছিস? চল রান্নাঘরে রান্না করতে, একটুও শরম নেই। কিন্তু খালাম্মা, আপনিও তো হাসছেন। তো তুই যাবি নাকি এখনই লাঠির বাড়ি খাবি আমার হাতে? ওরে বাবা, না না খালাম্মা, এই যে মুখে কুলু পাচ্ছি, চলেন খালাম্মা। চল। এদিকে কোনো দিক না তাকিয়েই শুভা রুমের ভেতর যেই ঢোকে, সামনাসামনি তুর্যর সাথে ধাক্কা লেগে দুজনেই একসাথে বিছানার ওপর পড়ে যায়। তুর্যর ওপর শুভা গিয়ে পড়ে। তুর্য খানিক চোখ বাঁকিয়ে আগে শুভাকে দেখে, তারপর যখন শোভাকে চোখ মুখ খিচে বন্ধ করা দেখে, তুর্য খানিকক্ষণ চোখ বাঁকিয়ে দেখে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, তাই চোখ বন্ধ করে দম আটকে নেয়, যাতে তুর্যকে দেখলে একদম সেন্সলেস মনে হয়। শুভা যখন বুঝতে পারে ও কিছুর সাথে ধাক্কা খেয়ে কোথাও একটা পড়ে গেছে, শুভা আস্তে আস্তে নিজের চোখ খোলে। আর চোখ খুলেই দেখে তুর্যর শরীর অসাড় হয়ে আছে। শুভা তাড়াতাড়ি তুর্যর ওপর থেকে উঠে তারপর তুর্যর পাশে গিয়ে বসে বলে, দেখুন, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সামান্য খাটে পড়ে যাওয়ায় এমন একটা ঢং করছেন যেন কি না কি। চোখ খুলুন বলছি, আমিও কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। কি হলো? চোখ খুলুন। কি হলো, এখনো চুপ করে আছেন? ইয়ার কি হচ্ছে? এমন চোখ বন্ধ করে থাকবেন না, উঠুন বলছি, উঠুন না। তুর্যকে সামান্য ঝাঁকালো। এবারও প্রথমবারের মতো তুর্য চুপচাপ রইল। দাঁড়ান, কি ভেবেছেন আমি কিছু বুঝি না? এখনই আপনার হার্টবিট আর পালস রেট চেক করলেই পাওয়া যাবে। আপনার সব জারি জুড়ি সব ধরা পড়ে যাবে। এই বলেই শুভা তুর্যর হাত ধরে পালস রেট চেক করলো আর বুকের ওপর মাথা দিয়ে কান পেতে হার্টবিট শোনার চেষ্টা করলো। কিন্তু স্বাভাবিক মানুষের মতো হার্টবিট না পেয়ে আর পালস রেট না পেয়ে বেশ ভয় পেয়ে গেল শুভা। শুভার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ওর ভয়ে শরীর কাঁপতে লাগলো। এই শুনুন, কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? আপনি এমন চোখ বন্ধ করে থাকতে পারেন না। একবার আপনি আমাকে ছেড়ে চলে গেছেন, এইবার আমি আপনাকে ছেড়ে যেতে দেব না। উঠুন বলছি। আমি একা পারবো না আপনার রাজকন্যার দায়িত্ব নিতে, নিজের দায়িত্ব নিতে। আমি বাঁচতে পারবো না। উঠুন। বাবা তো আমাকে ছেড়ে চলেই গেছে। আপনি যদি এখন চলে যান, আমি কিভাবে থাকবো বলুন? এই বলেই তুর্যর বুকে মাথা রেখে কান্না জুড়ে দেয় শুভা। হুট করেই শুভা লক্ষ্য করে শুভাকে কেউ জড়িয়ে ধরেছে দু হাত দিয়ে। বউ, এত ভালোবাসো যখন আমাকে, তাহলে যখন রুদ্র মেরে ফেলতে গেল আমাকে, তখন একটাবারও আটকালে না কেন ওকে? কেন একটাবারও বিশ্বাস করতে পারলে না তোমার এই সাইকোটাকে? তুর্যর কণ্ঠ শুনেই তুর্যর বুক থেকে উঠে পড়ে। তারপর দেখে তুর্য ওর দিকে বাঁকাভাবে তাকিয়ে হাসছে। এইবার শুভার এক রাশ অভিমান হলো। শুভা একসাথে অনেকগুলো এলোপাথারি ঘুষি দিল। তারপর আবারও তুর্যর বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তুর্যকে। আপনি তো জানেন আমি ছোট মানুষ, কম বুঝি।
ভুল তো হতেই পারে, আমি তো আর আপনার মতো কখনো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচবও না। আপনার থেকে দূরে থেকেও এই 3 বছর একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারিনি। শয়নে স্বপনে আমি শুধুই আপনাকে দেখেছি, বুঝেছেন? আপনি বলছেন আমি যতদিন বাঁচবো ততদিন আপনি বাঁচবেন, আর মরলে আমাকে নিয়েই মরবেন। আমি আপনার সাথে মরতে চাই, বুঝেছেন? তুর্য শুভাকে দুহাত দিয়ে জড়িয়ে রেখে বেশ রাগী কণ্ঠে বলল, এই, অনেকক্ষণ ধরে কিছু বলছি না তাই বেশি বেড়ে গেছো। আমার অনুমতি ছাড়া তোমার মুখে এই বাজে কথা আমি একদম সহ্য করব না, বুঝেছো? সাহস হবেই তো। আপনি এখন আমাকে মোটেও বকার মুডে নাই। যদি সত্যি সত্যি বকতেন তাহলে এমন জড়িয়ে ধরে থাকতেন না। তাই এখনই সুযোগ মনের কথা সব বলে দেওয়ার। নাক টেনে টেনে বলল শুভা। তবে রে, খুব চালাক হয়ে গেছো তাই না? আগের বোকা শুভা নাই দেখছি। আচ্ছা, বকবো না, যাও এখন অন্য কিছু করি। এই বলেই শুভাকে ঘুরিয়ে নিয়ে শুভার ওপর শুয়ে পড়ে তুর্য। তুর্যর প্রতিটা নিঃশ্বাস শুভার ওপর পড়ছে। তুর্য শুভার 2 হাত চেপে ধরে শক্ত করে একদম। এই কি করছেন আপনি? দরজা কিন্তু খোলা, আর তিলক উঠে পড়লে ছিছি। এমনি কিন্তু সকালে এক দফা কাহিনী করেছেন, ছেড়ে দেন না। ছাড়বো না। তুমি আমাকে একটু আগে এতগুলো মেরেছ, বুকে সেই ব্যথা তো এখনো করছে, তাই এখন আমি সব শোধ তুলবো। একবার একটু মারছি তার এইভাবে শোধ তুলতেছেন, আর আপনি তো একটু দোষ করলে ঠাস ঠুস করে থাপ্পড় দেন। তার বেলায় কি তখন আমি একবারও শোধ তুলেছি? এই কথা বলেই শুভা আবার লজ্জায় পড়ে যায় আর চুপ হয়ে যায়। শুভরে, তুই যে আজকাল কিছুই মানতেছিস না, বারবার এমন হুটহাট বেফাস কথা বলে ফেলতেছিস। এই সাইকোটার সাথে থেকে তুইও সাইকো হয়ে যাচ্ছিস। মনে মনে বলল শুভা। তো শোধ তুলো, আমি সেই মুডেই আছি এখন। দাঁড়াও, আগে আমি আমার শোধটা তুলে নিই, তারপর তুমি। এই বলেই আরও ঝুঁকতে লাগলো তুর্য, আর শুভা এমন দেখেই চোখ বন্ধ করে দিল। তুর্য একদম শুভার কাছাকাছি গিয়ে গালে, মুখে, থুতনিতে, চোখে, নাকে অসংখ্য চুমু খেতে থাকে, আর শুভা চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। তুর্য শুভার এমন চোখ মুখ খিচে বন্ধ করে রাখা দেখে একটা বাঁকা হেসে দুহাত শুভার কোমরে দেওয়ার সাথে সাথে শুভা কেঁপে ওঠে। কিন্তু শুভা যা ভেবেছিল তা না করে তুর্য আবারও শুভাকে কাতুকুতু দিতে শুরু করে, আর শুভা বারবার তুর্যর থেকে নিজেকে ছাড়ার জন্য ছটফট করতে থাকে আর হাসতে থাকে। এমন সময় তিলকের ঘুম ভেঙে যায়, আর তুর্য জলদি শুভার ওপর থেকে উঠে পড়ে, আর শুভাও তুর্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিলককে কোলে নিয়ে বলে, কি ব্যাপার, আমার মাম্মামটা উঠে পড়েছে, আমার মিষ্টি সোনা। এই বলেই তিলকের গালে একটা কিস করে, আর তিলক একটা মিষ্টি হাসি দেয়। আমার রাজকন্যাটা কি মিষ্টি করে হাসে। ও যদি বড় হয়, সব ছেলেরা রাজকন্যার মাম্মামের মতোই ওর দিকে তাকিয়ে থাকবে। কিন্তু রাজকন্যার বাবা তা হতে দিবে না। তার আগেই রাজকন্যা তার বাবার মতোই একজন সাইকোকে রাজকন্যার জন্য জোগাড় করেই বাচ্চাকালী রাজকন্যাকে বিয়ে দিয়ে জামাই রাজকন্যার রেখে দিব। ভালো হবে না রাজকন্যা? কি বলো? কখনোই না। আমি যে জ্বালাতন সহ্য করি তিলকের বেলায় তার জীবনেও হতে দিব না। ইস, কত শখ! একটা সাইকো দিয়ে হয় না, আবার আর একটা সাইকো। আর মেয়ের কেবল 2 বছর, আর উনি এখনই বিয়ের কথা বলে। এই, আপনি নিউরোলজিস্ট হলেন কেমন করে, হ্যাঁ? ভালোবাসার জন্য কয়জন সাইকো হতে পারে বলো? কয়জন পারে নিজের ভালোবাসার জন্য মরতে? আমি পারি। তুমি যদি কখনো বিষ এনে দিয়েও বলো এটা আমি খেতে বলছি, তুমি খাও, আমি হাসতে হাসতে খেয়ে নিব। এরকম কজন পারে? হ্যাঁ, চুপ করুন। কেন বাজে কথা বলছেন? কেন কেন এত কষ্ট দেন আমাকে, হ্যাঁ? চোখে জল চলে আসে শুভার। আহা, এই তুর্য যখন অ্যাক্সিডেন্টে মরল না, বিষ খেলে মরে যাবে তোমার মনে হয়? আল্লাহ তোমার সাথে আমার জুটি বেঁধে দিয়েছে। যে যত চেষ্টাই করুক, এই তুর্যর থেকে তোমাকে কেউ দূরে সরাতেই পারবে না। আমার মৃত্যুর চাবিকাঠি তো তোমার হাতে রে বউ। তুমি যেদিন মন থেকে একবার বলবা মরতে, আমি সেদিনই মরব, তবে একা না, তোমাকে নিয়ে। চুপ করবেন আপনি একটু? এমনটা জীবনে ঘটবেও না। আমিও থাকবো, আপনিও থাকবেন, না হলে রাজকন্যাকে কে দেখবে? হ্যাঁ, আপনি সত্যি একটা সাইকো, আপনার চিকিৎসার প্রয়োজন। কে যে আপনাকে ডক্টর বানালো?
আমি তোমার রুদ্র ভাইয়ের মতো কারচুপি করে লেখাপড়া করিনি, বুঝেছ? মেডিকেলের বেস্ট স্টুডেন্ট ছিলাম। আজ অবধি এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। মানুষের বাসায় কাজ করেছি, ঠেলা গাড়ি ঠেলেছি, তারপর হাতে 2টা টাকা পেয়েছি। তবুও ওই টাকার বেশিরভাগ অংশ জমিয়ে কতবেলা অনাহারে থেকে হলেও মৃত মা বাবার স্বপ্ন পূরণ করেছি। আমার স্বপ্ন পূরণ করা থেকে কেউ টলাতে পারেনি আমাকে। টলাতে পারিনি তোমাকে আমার হতে, দূরে রাখতে পারিনি কোনো মতেই আমার থেকে ফুলমা আর তোমাকে। সারা দিন কাজ করে রাতে গিয়ে ঘুমানোর আগে ফুলমা আর তোমার মুখ দেখেছি লুক। বলতে গিয়েই কি যেন মনে করে চুপ হয়ে গেল তুর্য। কি বললেন আপনি? ফুলমা? এমনটাই তো বড় মা আমাকে বলেছিল যে তুরাগ নাকি ওনাকে ফুলমা বলতো। ভালোই হলো, আপনি আমাকে সাহায্য করছেন আপনার রহস্যের সবগুলো সমীকরণ মেলাতে, মনে মনে বললাম আমি। আচ্ছা, আপনি না বললেন আপনার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাহলে ফুলমাকে? কেউ না, তুমি চিনবে না। আচ্ছা বাদ দাও, আজ তো ফ্রাইডে, আমি ভাবছি রাজকন্যার জন্য কিছু শপিং করে আনি, কি বলো? আমি যে তোমাকে মুখ ফুটে কিছুই বলবো না শোভা, কারণ আমি চাই না তুমি অনুশোচনা বোধে ভোগো, কষ্ট পাও আমার থেকে। আমি চাই সবটা তুমি নিজে খুঁজে বের করো। আপনজনেরাও যে কিভাবে পেছন থেকে ছুরি মারে সেটা নিজে শেখো। আর আমি জানি অলরেডি তোমার ভেতরের সন্দেহের বীজ বুনে গেছে, আর সেটা নিশ্চয়ই ওই অ্যালবামের জন্য। এই জন্যই ওটা তোমার সামনে রেখেছিলাম, যাতে তোমার পক্ষে সত্যিটা অবধি পৌঁছাতে সহজ হয়। মনে মনে বলল তুর্য। ভালোই হবে। ওর জন্য কিছু কেনার দরকার ছিল, কিন্তু আমি না গেলে আপনি একা বুঝবেন একটা বাচ্চার কি কি লাগবে? আমি জানি আপনি কথাটা এড়িয়ে গেলেন, তবে আমিও যদি এর শেষ অবধি না যেতে পারি তাহলে আমি আমার বাবারও মেয়ে না আর আপনারও বউ না। ওমা, আমি কি বলেছি আমি একা যাব? আমি তোমাকে নিয়েই যাব। তোমার জন্যও কিছু কেনাকাটা করতে হবে। আবার ফুলমা, না মানে মা, এই বাড়িতে প্রথম পা রেখেছে, সেরকমভাবে কিছুই দেওয়া হয়নি। তা ঠিক। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, একেবারে শপিং করে দুপুরে খাবার খাওয়ার আগে আগেই এসে পড়তে হবে। আমি তাহলে তিলককে বড় মার কাছে দিয়ে আসি। না না, রাজকন্যা আমাদের সাথে যাবে। কিন্তু কেন? ও বাচ্চা মানুষ, শপিং মলে ঘুরে কেনাকাটা করতে পারবে না। আমি বলেছি না রাজকন্যা আমার সাথেই যাবে, ব্যাস। আমি কিছুতেই ওর জীবন সংশয়ে ফেলতে পারি না। এখানে রেখে গেলেই রুদ্র আবার সুযোগ বুঝে ওর ক্ষতি করবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। মনে মনে বলল তুর্য। কিন্তু কিন্তু ওর জীবন সংশয়। শুভা, অহেতুক কথা বলো তুমি। আচ্ছা আচ্ছা, আপনি মাথা গরম করেন না, আমি তিলককে নিয়ে যাব। খুশি? এখন যান, গোসল করে আসুন, তারপর তো রেডি হতে হবে। ততক্ষণে আমি তিলককেও কিছু খাইয়ে রেডি করি। আচ্ছা। আজকেই সুযোগ, সবার চোখের আড়ালে আমাকে বাইরে গিয়ে ওই ছবিটার রহস্য বের করা লাগবে। এমনিতে তো কোনোভাবেই উনি বাইরে বের হতে দিতেন না। এই বলেই শুভা নিজের ফোন ঘেঁটে ওই ছবিগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। দেখে ছবিগুলো আগে থেকেই ডিলিট। এখন আমি কি করব? বাবাকে মারার ওই ছবিগুলো না পেলে তো আমি ওই ছবিগুলোর পিছনের সত্যিটা জানতে পারবো না। কি করা যায়? হ্যাঁ, রুদ্র ভাইয়ের কাছে ছবিগুলো ঠিক থাকবে, যাই ভাইয়ের কাছে যাই। কিন্তু ভাইকে যদি সরাসরি ছবিগুলো চায় বা কারোর সাথে কথা বলতেও ফোন চায়, ভাই তো সন্দেহ করবে, কারণ বাড়িতে তো আরও ফোন আছে। এমন কিছু বলা লাগবে যাতে ভাই আগে পিছু না ভেবেই ফোনটি দিয়ে দেয়। যেমন ভাবা তেমন কাজ। জলদি করে তুর্যর ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই শুভা তিলককে নিয়ে আগে ওর বড় মার কাছে যায়। ওখানে তিলককে রেখেই শুভা রুদ্রর রুমে যায়। ভাই আসবো? হ্যাঁ, চলে আয়। আমার রুমে আসতে আবার তোর পারমিশন নেওয়া লাগে? এতটা পরে করে দিয়েছিস আমাকে। না না ভাই, তেমন কিছুই না, আসলে কিছু কথা ছিল তোর সাথে। হ্যাঁ, অবশ্যই বল। তোর ফোনটা একটু দিবি? কেন? আমার ফোন কেন লাগবে তোর? শুভা হঠাৎ আমার ফোন চাচ্ছে কেন? মনে মনে। তুই কি আমার মা আর তোর জামাইয়ের মতো আমার উপর গোয়েন্দাগিরি শুরু করলে? আরে না না ভাই, তুই আমাদের জীবনে কতটা, এটা আমি কি ভুলতে পারি? আসলে আমি একটু লয়ারের সাথে কথা বলতাম, আমি চাই ওনার সাথে ডিভোর্স করতে। আর তুই তো জানিস আমি এসব কথা না বড় মার ফোনে আর তুর্যর ফোনে তো মোটেই বলতে পারবো না। আর আমার ফোনে প্রবলেম হয়েছে, তাই তুই যদি ফোনটা দিতি।
কি বলছিস শুভা? তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি জানতাম আর সবাই আমাকে ভুল বুঝলেও তুই আমাকে কখনোই ভুল বুঝবি না। যত যাই হয়ে যাক না কেন, মেয়ে কি তার বাবার খুনির সাথে থাকতে পারে? তাকে শাস্তি ছাড়া আর কিছু কি দিতে পারে? ভাই, জলদি দে ফোনটা। এই নে। শুভা সাথে সাথে ফোনটা নিয়েই বারান্দায় চলে যায়। তারপর শুভা